সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে যে পরবর্তী স্টেপটা হলো ওয়াকারকে ঝুলিয়ে দেয়া, ওয়াকার সহ 3 বাহিনী প্রধান। আমরা সেই শঙ্কাই এখনো করছি। ধন্যবাদ তৌফিক মারুফ। জি, আপনি যে কথাটি যেখানটা শেষ করলেন, এই ধারণা বা এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেও আছে। আমরা যখন ভিডিও করি কিংবা অনলাইনে প্রোগ্রাম করি তখন কমেন্টসে এই প্রশ্নটাই যে ওয়াকার সাহেবের এখন অবস্থা কি, উনি কি অলরেডি অন্তরীণে চলে গেছেন নাকি ওনাকে গৃহবন্দী করা হয়েছে, নাকি ওনাকে সরিয়ে কাকে বসানো হবে, এই সব নিয়েই তো আপনিও যেহেতু এই কথাটি বলছিলেন, আপনার কি ধারণা যদি সেনাপ্রধানকে সরিয়েই দেওয়া হয় তাইলে ওনার কি হতে পারে, সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে? তিনি তো গত 13-14 মাসে কোনো ভূমিকা দেখাতে পারলেন না, এখন তাহলে তার পরিণতি কি হতে পারে যদি হয়? আমি যদি শব্দটার উপরে জোর দিচ্ছি। আচ্ছা, আমিও বলছি যদি হয়। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা যারা এই বিশ্লেষণে তো আমরা বিভিন্ন তথ্যকে সামনে এনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা তো আর বলে দিতে পারি না কি ঘটবে, কিন্তু আমাদের বিশ্লেষণটা পরবর্তীতে ঘটে যেসবগুলো গত 5ই অগস্ট থেকে বারবার বলে আসছিলাম যে এটা একটা সেনা অভ্যুত্থান। কারণ সেনা অভ্যুত্থানের সাথে এটা ট্রেনিং দেওয়া এবং অস্ত্র সরবরাহ করা সমস্ত কিছুর সাথে এখন এটা দিব্য সত্য যে এর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল, যার জন্য দেখলেন যে বাংলাদেশের আইনে যারা যে সকল জঙ্গিরা জেলে ছিলেন, সেনাবাহিনীর জিপে করে তাদেরকে সসম্মানে জেল থেকে বের করে তাদের জিপে দাঁড় করিয়ে মেগাফোন মুখে হাতে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করিয়েছেন। এবং আপনি সর্বশেষ যে প্রেস ব্রিফিং তারা করলো সেখানকার আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার শব্দের প্রয়োগ দেখেন, ইনসাফ সহ অন্যান্য শব্দগুলো, তাহলে বুঝতে পারবেন যে কোন ল্যাঙ্গুয়েজে তারা কোন ভাষায় তারা কথা বলছে। অতএব এখানে আপনার মতন আমি বলি যদি না আমাদের সেনা প্রধান সরাসরি জামাতের সদস্য না হবেন, তাহলে বাংলাদেশের যে বাংলাদেশের মূল স্তম্ভের উপর উনি আঘাত করতে দিতেন না। কারণ সেনারা কখনো সরকারের অংশ নয়। আই রিপিট ইট, সেনাবাহিনী কোন সরকারেরই অংশ নয়, যেমন পুলিশ বাহিনীও কোন সরকারের অংশ নয়। সরকারের অংশ বা সরকারের 3টি বিভাগ, সেখানে যারা কর্মরত থাকেন তারাও কিন্তু সরকারের অংশ নয়, সরকারের কর্মচারী। অতএব এখানে যারা সরকার ছিল তাদের নির্দেশ, আদেশ, উপদেশ এই বাহিনী এবং ব্যুরোক্রেটরা করতে হবে, না হলে তাদের কার্য যেটার অধীনে, যে এগ্রিমেন্টের অধীনে তারা কার্য সম্পাদন করেন বা চাকরি করেন, সেটা ভায়োলেট করবে। অতএব কোন ক্রমেই এই বিষয়টা ঘটার কথা না, যেটা ঘটাচ্ছে বা চলমান এখন, সেটার যদি বলি যে তাহলে আপনার প্রশ্ন, যদি জেনারেল ওয়াকার জামাতের সক্রিয় সদস্য না হবেন তাহলে ওনাকে স্কিপ করা হচ্ছে কেন? কারণ ওনার চতুর্দিকের ওনার সহযোগী, ওনার সমস্ত সহযোগী এবং লাস্ট সহযোগী পর্যন্ত তাদেরকে কিন্তু স্কিপ করা হয়নি, এবং তাদের প্রত্যেককেই মূলা ঝোলানো হচ্ছে এই ওয়াকারকে দিয়ে তাদেরকে কিন্তু বলানো হচ্ছে ইয়ের মতন, আমি বলবো আমাদের শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের মতন, আরে খুকনেরে গিয়া ফাঁসিতে ঝুইলা পড়তে আমি তো আছি। এই ধরনের প্রত্যেকটা জেনারেলদেরকেই উনি বলেছেন আপনারা কাছাকাছি থাকবেন, আপনারা সেফে থাকবেন, কিছুই হবে না, আপনাদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে এখানে লগে রাখা হবে। এখন সেখান থেকে যে কোনো ভাবেই আমি কনফার্ম করতে পারি যে জেনারেল কবির উনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু অন্যান্য তো নিতে পারেনি, এবং তাদের জন্য এখন প্রজ্ঞাপন জারি করে ক্যান্টনমেন্টের ভিতরে তাদের মেসকে জেলখানা বা সাব জেল হিসাবে ঘোষণা করা হয়েছে। অতএব যদি উনি সক্রিয় মেম্বার না হবেন
তাহলে ওনার উপরেও এটা আসার কথা। যেহেতু এখনো পর্যন্ত আসছে না, তাহলে আমাদের এই যদিতে থাকতে হবে। আর যদি হয় যে না, উনি সক্রিয় মেম্বার নয়, উনি ছিলেন ঠিকাদার, তাহলে ওনার পরিণতি এর চেয়ে আরো খারাপ হবে। কারণ ওনাকে, এমনকি শাহবাগ তাদের একটা অ্যালার্জি, শাহবাগ তাদের শরীরে একটা সুঁয়ের মতো, ৭১ যেমন তাদের শরীরে একটা বিরাট সুঁইয়ের মতন সবসময় আঘাত করছে, ঠিক শাহবাগ একটা বিরাট সুঁয়ের মতন। এই শাহবাগে অনেককে আফগানিস্তান বা ইরানিয়ান স্টাইলে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে। এটার জন্য যে মেটিকুলাস ডিজাইনটা করা হয়েছে, সেই ডিজাইনের একটি অংশ হলো যে তারা ইতিমধ্যে দেখবেন, কথাটা আমি এখন ওপেনলি বলে ফেলি, বাংলাদেশের সর্বস্তরের ক্ষমতা জামাত নিয়ন্ত্রিত, অন্য কারো হাতে নেই, সমস্ত স্তরে। সেখানে জামাত নির্বাচনের কোনো প্রয়োজন নেই, তারা অনির্বাচিত ভাবেই দেশ আরো বহুদিন দখলে রাখতে পারবে। কিন্তু তাদের একটা প্রয়োজন হলো, যেটা ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি টেস্ট কেস, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে বিএনপি যাতে কোনো ক্রমে বাধা দিতে পারে কিনা, জনগণ খেপে উঠে কিনা, আমরা এটাকে ধরে রাখতে পারবো কিনা, এই টেস্ট কেসটা ওরা করে ফেলেছে। এখন তাদের ওই নির্বাচন যদি আমি বলছি ২৬শে ফেব্রুয়ারিতে হয়ও, সেটা নির্বাচিত করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রধান প্রধান কিছু গণমাধ্যম নিউজ, তারা কিন্তু গত একদিন ধরে দেখবেন বা ২ দিন ধরে দেখবেন পরিসংখ্যান পাঠাচ্ছে যে ভোটের মাঠে কে কতটুকু ভালো করছে। সেখানে কিন্তু জামাতকে ৩০%-এর উপরে দেখানো হচ্ছে। সো জামাতের পরে এনসিপি কে দেখানো হচ্ছে, তারপরে বিএনপি কে দেখানো হচ্ছে। অতএব পরিকল্পনাটা হলো হয় যদি 1, যেটা হলো উনি শিবিরের কর্মী, আর যদি 2, তাহলে উনাকে উনার পরিণতি এদের চেয়ে আরো মারাত্মক হবে, যেটা হবে সিম্বলিক, যাতে এটার পরেই সেনাবাহিনীর জামাতের ডিক্লার করা ৫০,০০০ বা ৫ লক্ষ, আই ডোন্ট নো, ৫০,০০০ মিলিশিয়া যাদের হাতে আধুনিক অস্ত্র রয়েছে, তাদেরকে দিয়ে আফগান বা ইরানিয়ান স্টাইলে একটি মিলিশিয়া গঠন করে তার আন্ডারে নির্বাচনের মাধ্যমে একজন মুফতি অথবা খোমেনি স্টাইলের কাউকে সর্বোচ্চ পর্যায়ে বসিয়ে সেখানে তারা অ্যাটলিস্ট আগামী 55 ইয়ার্স ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত। এবং সেখানে ওয়াকার যদি হয়ে থাকেন শিবির কর্মী, তাহলে তাকে সেফ এক্সিট দেওয়া হবে। উনি যখন রিটায়ার্ডে যাবেন এই বছর, আগামী বছরের মাঝামাঝিতে, তারপর থেকে তাকে আর সংবাদে দেখা যাবে না, সে কোথায় আছে আমরা জানবো না। সে হয়তো বা ভালো থাকবে আপনাদের কোথাও অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায়। জি, একদম শেষ পর্যায়ে ১-২ মিনিটের মধ্যে, যে আপনি বা আমি বা আমাদের মতো অনেকে যারা এই আশঙ্কা করি এই যে ওয়াকারুজ্জামানকে নিয়ে, যে তার পরিণতি এখন যে ধারায় চলছে, টালমাটাল অবস্থা গত কয়েকদিন পর্যন্ত ক্যান্টনমেন্টে, যদি তাই হয়, অর্থাৎ আমি আবার রিপিট করি, আপনার আমার ধারণা, আশঙ্কা, এগুলো যদি অবস্থায় যদি আসলেই কার্যকর হয়, তাহলে তো এক জিনিস। কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে ওয়াকারুজ্জামানের হাতে এখনো কি কোনো অপশন আছে যে তিনি আসলেই দেশপ্রেমিক হিসাবে ঘুরে দাঁড়ানোর মতো বা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ কি উনি নিতে পারেন, সে অপশন আছে বা সেটাও কি আমরা প্রত্যাশা করতে পারি কিনা, একদম ছোট করে যদি আপনি একটু বলেন। বিষয়টা এখন অঙ্ক শাস্ত্রের মতন, যেমন সরল অঙ্ক যত সরল, ততই কিন্তু সরল নয়। এটাকে মিলানো, এটা রেজাল্ট তৈরি করা, জানতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপ, কোনটা আগে কোনটা পরে, তাতে আমাদের ওয়াকার সাহেব সম্বন্ধে যেটা বলছেন যে উনি ঘুরে দাঁড়াবেন, কিন্তু ঘুরে দাঁড়াবেন কোথায়? উনি তো ঘুরেই দাঁড়িয়েছেন। উনি ৫ই অগস্টে উনি ঘুরেই দাঁড়িয়েছেন, কারণ ওনাকে যে একটি নির্বাচিত সরকার, ওনার আত্মীয়তার সূত্রে হোক আর যে কোনো সূত্রেই হোক, ওনাকে একটি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে যখন মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের সবচেয়ে
গৌরবের স্থান যেটা হলো আমাদের পার্লামেন্ট ভবন সেটা উন্মুক্ত করে দেয় জনগণের জন্য, কোনো ধরনের বাধা তারা সেখানে তৈরি করেনি। তার মানে উনি ঘুরে সেদিন দাঁড়িয়েছেন, উনি ঘুরে দাঁড়িয়েছেন। সেই ঘুরে দাঁড়ানো থেকে এখন যদি বলেন আবার ঘুরে দাঁড়াতে হবে, তাহলে সেটা তো করতে হবে ৭১-এর পক্ষে, সেটা তো বাংলাদেশের পক্ষে করতে হবে। তাহলে সেই সুযোগটা কি উনি আর আমার মনে হয় না সেই সুযোগটা ওনার হাতে আর বাকি রয়েছে। কারণ যে সকল সহযোগী সেনা অফিসাররা ওনার সাথে ছিলেন তাদের সবাইকে কোনো না কোনো উপায়ে নির্মূল ইতিমধ্যে করা হয়ে গেছে। এখন মূলত উনি নামে প্রধান আছেন। আমি কিন্তু এটা সরাসরি অনেকটাই বলতে পারেন যে আপনি এভাবে বলছেন যে আপনি ভেরিফাই করে দিচ্ছেন, আসলে আর রাগ ঢাক রাখার কোনো ইচ্ছা নাই। আর কত বলবো যে এই অঙ্ক মিলছে না, অঙ্ক মিলে গেছে যে উনি ঘুরে দাঁড়িয়েছিলেন সেদিন, এবং বর্তমানে যে ঘটনাটা ঘটছে এখন উনি হলেন নীরব দর্শক। যেমন যে কথাগুলো আবারও চলে যাই সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ, যে কথাগুলো যে শব্দ দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে, সেটা সেনা প্রধানের যদি অনুমোদন নিতে হতো তাহলে যে আপনি যে লাইনে বলছেন তাহলে তারা এটা বলতো না। তারা বলতো না, সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনীর বাইরে আইনগত ভাবেই যাওয়া যায় না, কারণ সেনারা সেনাবাহিনীর কাছে তারা করবে। অন্য কোন কোর্ট, সিভিল কোর্ট যদি তাদেরকে আদেশও করে, তারা সেখানে যদি সমর্পণ করে নিজকে, তাহলে এটা সেনা আইন বিরোধী কাজ হবে। অতএব এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে তারা বলছে সেই ব্রিফিংটা খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য, এটা মুছে যাতে না যায়, এটা যাতে থেকে যায়। এই ব্রিফিং এ বলছেন যে আমাদের হাতে ওয়ারেন্ট আসেনি, ওয়ারেন্ট আসেনি, কিন্তু আমরা তাদেরকে সেফ কাস্টডিতে রেখেছি। এখানে কতগুলো আইন মানে ভবিষ্যতেও যে এসবগুলো দেখানো যাবে, যে প্রথমত হলো যে কাদের নামে ওয়ারেন্ট তারা অফিসিয়ালি জানেন না। ওয়ারেন্ট না আসাতে আমাকে আপনি কাস্টডিতে নিতে পারেন না, তাহলে আপনি কিভাবে জানেন যে আমার নামটা সেখানে আছে? এসবগুলো অনেকগুলো গরমিল, তাই না? আরো হলো যে পৃথিবীতে যে দুইটি প্রচলিত আইনের কালচার রয়েছে, একটি হলো কমন ল কালচার আর একটি হলো রোমান ল কালচার বা সিভিল সিস্টেম অফ ল কালচার। এই দুইটি কালচারের পৃথিবীর সমস্ত দেশ পরিচালিত হয়, কিছু কিছু আরব দেশ ছাড়া, যে আরব দেশগুলোতে যেটা হলো শরিয়ত। সেই শরিয়তেও একজনকে গ্রেফতার করলে, সরকার যদি কাউকে গ্রেফতার করে, পুলিশ বাহিনী, যে কোনো বাহিনী, তাহলে 24 ঘন্টার ভিতরে তাকে জেলে পাঠানো যাবে না, আগে কোর্টে যেতে হবে। কোর্ট পরবর্তী আদেশ দিলে সেখানে তাকে সেখানে একটা সাব জেল তৈরি করা যায়, জেলে পাঠানো যায়, তার বাড়িকে কোর্ট এটা ডিসিশন দিতে পারে, বা সরকার তখন ডিসিশন দিতে পারে যে ওনাকে এই জায়গায় রাখা হবে, এটা সাব জেল হিসাবে। এখন আপনার মৌলিক প্রশ্নটা যে ঘুরে দাঁড়ানোর তো এখানে কোনো উপায়, কোনো পরিলক্ষণই দেখছি না। সমস্তটাই যেটা দেখছি যে সারা শরীরে কোভিড। আপনার কোভিডের যতগুলো লক্ষণ হলে আপনাকে বলা হবে যে আমরা যখন কোভিডে আক্রান্ত ছিলাম তখন আমাদেরকে প্রতিদিন বলা হতো যে এই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে, ওই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ওনার ঘুরে দাঁড়ানোর যে ওনার যে সাবমিশন, এই সাবমিশনে কোথাও দেখা যাচ্ছে না যে ওনার সাথে ঘুরে দাঁড়ানোর মতন শক্তি নেই। ওনার এখন দুইটা চোখ, দুইটা হাত রয়েছে, আর ওরা যারা চালাচ্ছে আর্মি, অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে, তারা বলছে যে আপনি খান দান ঘুমান, আপনি মাঝে মধ্যে বিভিন্ন দেশে যাবেন বা যাবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে আমরা তাদেরকে জেলে নিব, কোনটা সাব জেল হবে কি না করব, সমস্ত কিছু আমরাই নিয়ন্ত্রণ করছি। অতএব নিরাশায় আসার কথা বলি, শতভাগ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা তো বাংলাদেশ বিরোধী নয়। সেখানে অবশ্যই একটি বিরাট সংখ্যক সেনা সদস্য এবং সেনা অফিসারেরা রয়ে গেছেন যারা এখনো চেইন অফ কমান্ডকে মানছেন, এবং চেইন অফ কমান্ড মানলেও তাদের নিজস্ব বাহিনীর, নিজস্ব গ্রুপের, আমি আর্মি টার্ম গুলো জানি না, নিজস্ব ব্রিগেডের কমান্ড তো তার হাতেই রয়ে গেছে। আমি মনে করি
যে বাংলাদেশ জাতিগতভাবে আমরা কখনোই সাবমিশন করি না, আমরা কখনোই ছেড়ে দেই না, আমরা কখনোই বাদ দিয়ে দেই না। অতএব আমাদের সেনাবাহিনীর যে বিরাট অংশ এখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ রয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস, কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব অচিরেই দাঁড়াবে, এবং সেই দাঁড়ানোটাই হবে শেষ পরিণতি জামাত সহ ইউনূস সরকারের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে এই অল্প সময়ের মধ্যে আপনি ব্যাখ্যা করলেন এবং আপনি যেই কথা দিয়ে শেষ করলেন আমরা সবাই সেই প্রত্যাশা করি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে যেই আসলেই দেশপ্রেমিক অংশটি আছে তারা ঘুরে দাঁড়াক, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও যে অংশটি মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে আছেন সেই মানুষ সবাই দেশে কিংবা দেশের বাইরে সবাই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে আবার সে মুক্তিযুদ্ধের বাংলাদেশে পরিণত করা, নিয়ে যাওয়ার জন্য এই আশা রেখেই আমি শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর, আপনি ভালো থাকুন।